আসছে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ছোট একটা টপিকস পড়বো, কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিকস, যেটা আমরা প্রথম পড়েছিলাম ফার্স্ট ইয়ারে। তারপরে আমাদের আবার ক্লিনিক্যাল সাবজেক্টে এসে আবার পড়তে হচ্ছে। ইভেন এটা পাশ করার পরেও আপনাকে যে কোনো পার্ট ওয়ান এক্সাম দিতে হলে, সেটা হোক এফসিপিএস পার্ট ওয়ান, সার্জারি হোক, মেডিসিন হোক, ইভেন আপনার এমআরসিপি এক্সাম হোক, যে কোনো এএমসি দেন, ক্লাব দেন, যে কোনো কিছু, আপনাকে রেসপিরেটরি অ্যাসিডোসিস সম্পর্কে জানতেই হবে। রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি অ্যালকালোসিস সম্পর্কে অবশ্যই আপনাকে খুব ভালো একটা নলেজ রাখতে হবে। আমরা আজকে খুব সংক্ষেপে খুব প্রোডাক্টিভ একটা আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করি। প্রথমে রেসপিরেটরি অ্যাসিডোসিস। তার আগে আমরা একটু একটা মার্কারগুলো একটু দেখে নেই। অপটিমাম অ্যাসিড বেস মার্কার হলো আমাদের বডিতে পিএইচ 7.4, মেইনলি হলো 7.35 থেকে 7.45, কিন্তু ডেভিডসনে 7.4 কে উল্লেখ করা আছে। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড 40 মিলিমিটার মার্কারি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড ইন দ্য ব্লাড 40 মিলিমিটার মার্কারি। আর বাইকার্বনেট হলো 24 থেকে 28 মিলিমোল পার লিটার। তো আমরা 24 কে বেসলাইন হিসেবে ধরছি। তো এটা হলো নর্মাল একটা মানুষের অ্যাসিড বেস মার্কার। ওকে, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস সম্পর্কে আমরা প্রথমে করব। রেসপিরেটরি অ্যাসিডোসিস অর্থাৎ এটার একটাই মিনিং, সেটা হলো যদি বডিতে অ্যাসিডোসিস হয় ডিউ টু লাং কজ, অর্থাৎ বডিতে যদি অ্যাসিডোসিস হচ্ছে লাং কজে কিংবা রেসপিরেটরি কজে, তখন আমরা সেটাকে বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস। তো রেসপিরেটরি কজে কিভাবে অ্যাসিডোসিস হতে পারে, চলুন আমরা দেখে নিই। এর আরেকটা ডেফিনেশন আছে, আমি বলি সেটা। অ্যাকুমুলেশন অফ কার্বনিক অ্যাসিড, যেটাকে আমরা H2CO3 বলি, is called respiratory acidosis। এখান থেকে আমি মেটাবলিক অ্যাসিডোসিসের ডেফিনেশনটাও একটু বলে দেই। তার মানে অ্যাকুমুলেশন অফ এনি অ্যাসিড আদার দেন কার্বনিক অ্যাসিড ইজ কল্ড মেটাবলিক অ্যাসিডোসিস। তার মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস জিনিসটা কোনটা? শুধু অ্যাকুমুলেশন অফ কার্বনিক অ্যাসিড ইজ কল্ড রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর অ্যাকুমুলেশন অফ এনি অ্যাসিড আদার দেন কার্বনিক অ্যাসিড ইজ কল্ড মেটাবলিক অ্যাসিডোসিস। আমি আশা করি ব্যাপারটা খুব সহজে আমরা অনুধাবন করতে পারতেছি। তো এখন রেসপিরেটরি অ্যাসিডোসিস কিভাবে হতে পারে, এই কার্বনিক অ্যাসিড কিভাবে আপনার বডিতে অ্যাকুমুলেট হতে পারে, তার আগে আমাদের একটা রিঅ্যাকশনের কথা জানতে হবে। রিঅ্যাকশনটা হলো কার্বন ডাই অক্সাইড বডির ওয়াটারের সাথে বিক্রিয়া করে যে অ্যাসিডটা তৈরি করে, দিস ইজ কার্বনিক অ্যাসিড H2CO3। তার মানে এনি কজ হুইচ used to retain extra carbon dioxide in the blood will cause respiratory acidosis। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড মানেই হলো অ্যাসিড মনে করতে হবে, কারণ যত বেশি কার্বন ডাই অক্সাইড ব্লাডে ঢুকবে তত বেশি সেটা ওয়াটারের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড করবে। তার মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস কোন ডিজিজ গুলো করবে? এনি রেসপিরেটরি প্রবলেম হুইচ ইউজ টু এলিভেট partial pressure of carbon dioxide in the blood
যত বেশি কার্বন ডাই অক্সাইড ব্লাডে, তত বেশি কার্বনিক অ্যাসিড ব্লাডে, তত বেশি অ্যাসিডোসিস। ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তো এখন কোন কোন কজে আপনার বডিতে এক্সট্রা কার্বন ডাই অক্সাইড জমা হতে পারে এটা আমাদের জানতে হবে। তো এক কথায় বলি, এনি respiratory disease which can cause hypoventilation, অর্থাৎ any causes of hypoventilation, any causes of hypoventilation, any causes of hypoventilation, hypoventilation, any cause of hypoventilation যেমন কি হতে পারে, ধরেন কোনো কারণে আপনার ল্যারিঞ্জিয়াল ইডেমা ডেভেলপ করলো বা ফরেন বডি ইন দ্য ল্যারিংস, সেক্ষেত্রে কি হবে আপনার বলেন তো? সেক্ষেত্রে আপনি ল্যারিংসে যেহেতু আপনার ইডেমা হয়েছে কিংবা একটা ফরেন বডি আটকায় আছে, আপনি কিন্তু শ্বাস নিতেও পারবেন না। সুতরাং বডিতে হবে হলো শ্বাস নিতে না পাওয়ার কারণে হাইপক্সিয়া বা হাইপক্সেমিয়া। আর যেহেতু আপনার ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন হয়ে আছে, আপনি কিন্তু শ্বাস ছাড়তেও পারতেছেন না। আর বডি থেকে যদি আপনি শ্বাস ছাড়তে না পারেন, তাহলে আমরা জানি শ্বাসের সাথে কি বাইরে বের হয়? কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে যায়। তার মানে ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশনের কারণে আপনি শ্বাস নিতেও পারতেছেন না, যার কারণে হচ্ছে হাইপক্সিয়া, আর শ্বাস ছাড়তেও পারতেছেন না, যার কারণে কার্বন ডাই অক্সাইড আপনার বডি থেকে বাইরে বের হতে পারতেছে না। এন্ড দিস উইল কজ ইনক্রিজ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড লেভেল ইন দ্য ব্লাড। অর্থাৎ যেহেতু আপনি শ্বাস নিয়ে বাইরে বের করতে পারতেছেন না কার্বন ডাই অক্সাইড, সেই জন্য কার্বন ডাই অক্সাইড লেভেল ব্লাডে বেড়ে যাবে, and it will cause excess carbonic acid and it will cause respiratory acidosis. তার মানে এই যে কার্বন ডাই অক্সাইড রিটেনশন প্লাস ওয়াটার, কার্বনিক অ্যাসিড, অর্থাৎ রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আরো কিছু কথা বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট কজটা আমি পরে বলবো, সবার পরে বলবো। আর একটা কজ হতে পারে গিয়েনবারি সিনড্রোম। গিয়েনবারি সিনড্রোমে কি হয়? আমাদের রেসপিরেটরি প্যারালাইসিস হতে পারে। তো চিন্তা করেন, আপনার যদি রেসপিরেটরি প্যারালাইসিস হয়, দেয়ার উইল বি হাইপোভেন্টিলেশন। রেসপিরেটরি যদি প্যারালাইসিস হয়, আপনার হাইপোভেন্টিলেশন হবে, আপনি শ্বাস নিতেও পারবেন না, শ্বাস ছাড়তেও পারবেন না। শ্বাস নিতে না পারার কারণে আপনার হবে হলো হাইপক্সিয়া, এবং শ্বাস যেহেতু আপনি ছাড়তেও পারতেছেন না, যে শ্বাস নিতেই পারবে না, সে শ্বাস ছাড়বে কিভাবে? তো যেহেতু আপনার রেসপিরেটরি প্যারালাইসিস হয়েছে, GBS, respiratory paralysis, তার মানে রেসপিরেটরি প্যারালাইসিস হলে হাইপোভেন্টিলেশন, আর যেহেতু হাইপোভেন্টিলেশন হচ্ছে অর্থাৎ সে শ্বাস ছাড়তে পারতেছে না, তার মানে কার্বন ডাই অক্সাইড রিটেনশন ইন দ্য ব্লাড, এবং সেটা ওয়াটারের সাথে বিক্রিয়া করে তৈরি করবে কার্বনিক অ্যাসিড, এবং করতেছে কি? রেসপিরেটরি অ্যাসিডোসিস। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কজটা, যেটার কারণে আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস হতে পারে, সেটা হলো সিওপিডি, বিশেষ করে ইমফাইসেমা। সিওপিডি এখানে কি হয় আমরা জানি, এর নামই হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এক্ষেত্রে হয় কি, আমরা ইনশাল্লাহ সামনে টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেইলিয়ার সম্পর্কে পড়বো, তখন এটা নিয়ে খুব ডিটেলস একটা আলোচনা হবে। সংক্ষেপে বলি, সিওপিডি হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এক্ষেত্রে হয় কি, ইনস্পিরেশনের সময় কিছু বাতাস ঢুকলেও রেসপিরেটরি ট্র্যাক্টে, যখন সে এক্সপিরেশনে যায়, তখন আর্লি এয়ারওয়ে ট্র্যাক গুলো ক্লোজার হয়ে যায়। অর্থাৎ হওয়ার কথা হলো আস্তে আস্তে শ্বাস ছাড়তেছে, আস্তে আস্তে কলাপস করবে রেসপিরেটরি ট্র্যাক্ট গুলা, কিন্তু এক্ষেত্রে হয় কি, আর্লি কলাপস করে ফেলে, যার কারণে অ্যালভিওলাইতে বাতাসগুলা জমেই থাকে, এটাকে বলা হয় এয়ার ট্র্যাপিং। তার মানে সিওপিডি, অবস্ট্রাকশন ইন ডিস্টাল রেসপিরেটরি ট্র্যাক্ট, collapse during expiration,
আর এক্সপিরেশনের প্রথম দিকে যদি কলাপস হয়ে থাকে তাহলে অ্যালভিওলার স্যাকগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইড রিটেন হয়ে থাকবে। কলাপস ডিউরিং এক্সপিরেশন, যার কারণে হচ্ছে কি এয়ার ট্র্যাপিং। আর এয়ার ট্র্যাপিং মানে এয়ারে কি থাকবে? এক্সপিরেটরি এয়ারে কার্বন ডাই অক্সাইড। তার মানে কার্বন ডাই অক্সাইড আপনার বডি থেকে বাইরে বের হতে পারবে না, কার্বন ডাই অক্সাইড রিটেনশন করবে। আর কার্বন ডাই অক্সাইড রিটেনশন করলে কি হবে? কার্বন ডাই অক্সাইড রিটেনশন করলেই আলটিমেটলি কার্বনিক অ্যাসিড বেড়ে যাবে। ইট উইল কজ রেসপিরেটরি অ্যাসিডোসিস। তার মানে এনি কজ অফ হাইপোভেন্টিলেশন আমরা দেখলাম, যেমন ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন, জিবিএস। তারপরে আর কি হতে পারে? যেমন আপনার যদি সিডেটিভ ওভারডোজ দেওয়া হয় তাহলে কি হতে পারে? সিডেটিভ ওভারডোজের কারণে রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে। রেসপিরেটরি ডিপ্রেশন হলে শ্বাস নিতেও পারবে না, শ্বাস ছাড়তেও পারবে না, এন্ড দেয়ার উইল বি কার্বন ডাই অক্সাইড রিটেনশন। আর সবার লাস্টে হলো সিওপিডি বা অবস্ট্রাকটিভ প্লান্ট ডিজিজ, যেটার কারণে এয়ার ট্র্যাপিং হয় এবং কার্বন ডাই অক্সাইড রিটেনশন হয়, যেটার কারণে আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করতেছে। তো এখন রেসপিরেটরি অ্যাসিডোসিস হলে বডি কি মানে বডির কি অবস্থা হবে? ধরেন আপনার বডিতে অ্যাসিড জমা হচ্ছে, অ্যাসিড রিটেনশন হচ্ছে, তাহলে আপনার বডি কম্পেনসেশন কিভাবে করবে? কম্পেনসেশন। আর একটা কথা বলে নেই, যদি কোনো রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার হয় সেক্ষেত্রে কম্পেনসেশন অর্থাৎ সেটাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করে হলো আমাদের কিডনি। অর্থাৎ বডিতে যদি রেসপিরেটরি কারণে কোনো অ্যাসিড বেস ডিসঅর্ডার হয় সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে হলো আমাদের কিডনি। আর মেটাবলিক কারণে যদি কোনো অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস হয় বা অ্যাসিড বেস ডিসঅর্ডার হয়, মেটাবলিক অ্যাসিড বেস ডিসঅর্ডার হয়, সেক্ষেত্রে কম্পেনসেশন করার চেষ্টা করে আমাদের লাং। এই কথাটা মনে রাখবেন, যেহেতু এখানে রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়েছে, তার মানে বডিতে অ্যাসিড বেশি। তো এটাকে কম্পেনসেট করতে হলে বডিতে যদি অ্যাসিডোসিস বেশি থাকে, অ্যাসিড বেশি থাকে, অ্যাসিডের সবচেয়ে বড় শত্রুকে অ্যালকালি, কারণ আমরা জানি অ্যাসিডকে নিউট্রালাইজ করে হলো অ্যালকালি, এবং সবচেয়ে পপুলার একটা বডি অ্যালকালির নাম হলো বাইকার্বনেট। তার মানে যেহেতু বডিতে অ্যাসিড রিটেনশন হচ্ছে, কিডনি তখন কি করবে? বাইকার্বনেট রিটেনশন। তাহলে ব্যাপারটা আপনার অ্যাসিড বেস প্রোফাইলটা তখন কি হবে দেখেন। পিএইচ, এটা কি রেসপিরেটরি অ্যাসিডোসিস না? তার মানে কি পিএইচ অবশ্যই কম হবে। কত থেকে কম? 7.4 এর থেকে কম। তারপরে প্রাইমারি সমস্যা কি এখানে? কি কারণে রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে? বিকজ দেয়ার ইজ ইনক্রিজড রিটেনশন অফ দ্য কার্বন ডাই অক্সাইড। তার মানে কার্বন ডাই অক্সাইড, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডের লেভেল কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ 40 মিলিমিটার মার্কারির বেশি হবে। আমরা যে নর্মাল প্রোফাইল যেটা দেখছিলাম, এই যে 40 মিলিমিটার মার্কারির চেয়ে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে। আর বাইকার্বনেটের কি হবে? বাইকার্বনেট আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে কম্পেনসেশন কিডনি করবে এই অ্যাসিড গুলাকে নিউট্রালাইজ করতে, এক্সেস বাইকার্বনেট রিটেনশন করবে। তার মানে বাইকার্বনেট লেভেল উইল বি ইনক্রিজড, এবং বাইকার্বনেট লেভেল will be more than 24 millimole per liter. অর্থাৎ pH down, partial pressure of carbon dioxide increased and bicarbonate level increased. এরকম যদি কোনো প্রোফাইল পান আপনি, this is the profile of respiratory acidosis. আর এর সাথে ক্লিনিক্যাল ফিচার আর কি থাকতে পারে? ছোট্ট করে একটা কথা বলি, বডিতে যদি কার্বন ডাই অক্সাইড রিটেনশন হয়, কার্বন ডাই অক্সাইড রিটেনশন হয়, তার কিছু সাইন সিমটম থাকে। সরি, তার মধ্যে একটা হলো ওয়ার্ম পেরিফেরি, ফ্ল্যাপিং, ট্রেমর, আর হলো বাউন্ডিং পালস। দিস ইজ দ্য সাইন সিমটম অফ কার্বন ডাই অক্সাইড রিটেনশন। অর্থাৎ
রেসপিরেটরি অ্যাসিডোসিসের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড যদি রিটেনশন থাকে সেক্ষেত্রে আপনি হাত দেখে বুঝতে চেষ্টা করতে পারেন যে তার কার্বন ডাই অক্সাইড রিটেনশন হয়েছে কিনা। সেক্ষেত্রে ওয়ার্ম পেরিফেরি থাকবে, হাত গরম থাকবে, তারপরে আপনার ফ্ল্যাপিং ট্রেমার থাকতে পারে, কারণ কার্বন ডাই অক্সাইড অর্থাৎ হাইপার ক্যাপনিয়া হলে সেই হাইপার ক্যাপনিয়ার জন্য আপনার ব্রেনের প্যাথোলজিও ডেভেলপ করতে পারে, ব্রেনের ফাংশনও কমে যেতে পারে। এটাকে বলা হয় হাইপার ক্যাপনিক এনকেফালোপ্যাথি। এইটার নাম হলো হাইপার ক্যাপনিক এনকেফালোপ্যাথি। এবং আমরা জানি এনকেফালোপ্যাথি হলে কি হবে, ফ্ল্যাপিং ডেভেলপ করবে। এবং কার্বন ডাই অক্সাইড লেভেল যদি ব্লাডে বেড়ে যায়, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড টেনশন, সেক্ষেত্রে সিম্প্যাথেটিক, এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন ধরা হয়, সিম্প্যাথেটিক সিস্টেম সেক্ষেত্রে অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হলে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন এবং হার্ট রেট বেড়ে যায়। এবং সেই সময় আপনার পালস দেখে বোঝা যায় যে অনেক স্ট্রং পালস আসতেছে এবং বারবার আসতেছে। এইটাকে বলা হয় হলো বাউন্ডিং পালস। তা আমরা এতক্ষণে শেষ করলাম হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস। Now, what about respiratory alkalosis? Respiratory alkalosis. Sorry. আগেরটা আমরা দেখে এসেছিলাম রেসপিরেটরি অ্যাসিডোসিসে যে দিস ইজ ডিজিজ অফ হাইপোভেন্টিলেশন, আর রেসপিরেটরি অ্যালকালোসিস ইজ এ ডিজিজ অফ হাইপারভেন্টিলেশন। তার আগে আমি বলি রেসপিরেটরি অ্যালকালোসিস কোনগুলোকে বলবো, যদি কোন সময় আমরা রেসপিরেটরি অ্যালকালোসিস বলবো, যদি রেসপিরেটরি কজে আপনার বডিতে অ্যালকালোসিস হয় সেক্ষেত্রে আমরা বলবো রেসপিরেটরি অ্যালকালোসিস। অর্থাৎ রেসপিরেটরি কোনো ডিজিজে যদি আপনার অ্যালকালোসিস হয় বডিতে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো রেসপিরেটরি অ্যালকালোসিস। তো রেসপিরেটরি অ্যালকালোসিস কিভাবে রেসপিরেটরি কজে আপনার বডিতে অ্যালকালোসিস হতে পারে, নিজেকে জিজ্ঞেস করেন যে কিভাবে আপনার বডিতে রেসপিরেটরি কজে অ্যালকালোসিস হতে পারে। এক নম্বর কজ হলো আমরা জেনে এসেছি যে কার্বন ডাই অক্সাইড বডিতে রিটেন্ট হওয়া মানে হলো অ্যাসিড রিটেন্ট হওয়া, কারণ কার্বন ডাই অক্সাইড আলটিমেটলি কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে, সেখান থেকে আলটিমেটলি অ্যাসিডই তৈরি হচ্ছে। তার মানে কার্বন ডাই অক্সাইড বডিতে জমা হওয়া মানে যদি হয় হলো অ্যাসিডোসিস, তার মানে কার্বন ডাই অক্সাইড বডি থেকে বাইরে বের হয়ে যাওয়া মানে হলো অ্যালকালোসিস। খুবই সহজ ব্যাপার। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বডিতে রিটেইন হওয়া মানে হলো অ্যাসিডোসিস, কারণ কার্বন ডাই অক্সাইড ইটসেলফ হলো অ্যাসিডের মতো কাজ করতেছে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তার মানে কার্বন ডাই অক্সাইড রিটেইন হওয়া মানে হলো অ্যাসিডোসিস, আর কার্বন ডাই অক্সাইড বডি থেকে এক্সট্রা বের হয়ে যাওয়া মানে হলো বডি থেকে অ্যাসিড লস হয়ে যাচ্ছে। বডি থেকে অ্যাসিড লস হওয়া মানে হলো বডিতে অ্যালকালোসিস হচ্ছে। তার মানে কার্বন ডাই অক্সাইড বডি থেকে বাইরে বের হয়ে যাওয়াই হলো অ্যালকালোসিস। এবং যেহেতু এটা রেসপিরেটরি কজে হচ্ছে, এটাকে আমরা বলবো রেসপিরেটরি অ্যালকালোসিস। তার মানে কার্বন ডাই অক্সাইড যদি বডি থেকে বেশি বের হয়ে যায়, সেক্ষেত্রে রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করবে। তাহলে কোন ডিজিজগুলোতে কার্বন ডাই অক্সাইড বডি থেকে বেশি বের হয়ে যাবে? আপনি যদি বেশি বেশি শ্বাস নেন, যত বেশি শ্বাস নেবেন তত বেশি আপনার বডি থেকে কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে যাবে। তার মানে রেসপিরেটরি অ্যালকালোসিস হলো ডিজিজ অফ হাইপার ভেন্টিলেশন। আগে আমরা দেখেছিলাম ডিজিজ অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস ছিল ডিজিজ অফ হাইপোভেন্টিলেশন, আর ডিজিজ অফ হাইপার ভেন্টিলেশন হলো রেসপিরেটরি অ্যালকালোসিস। তার মানে কোন ডিজিজ গুলোতে রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে? খুবই সহজ কথা, ডিজিজ অফ হাইপার ভেন্টিলেশন, যে ডিজিজ গুলোতে মানুষ বেশি বেশি নিঃশ্বাস নিচ্ছে, রেসপিরেটরি রেট বেশি হচ্ছে। তো প্রথম এরকম একটা ডিজিজের কথা বলি আমি। ধরেন খুব কমন একটা জিনিস, হিস্টেরিক কনভার্সন ডিসঅর্ডার বা হিস্টেরিয়া বলে আমরা থাকি। আমরা মানে লেডিস ফিমেল ওয়ার্ডে, মেডিসিন ফিমেল ওয়ার্ডে এরকম পেশেন্ট প্রচুর পেয়ে থাকি। হিস্টেরিয়া অর্থাৎ হিস্টেরিক হাইপার ভেন্টিলেশন, অর্থাৎ পেশেন্টকে দেখে মনে হবে, ইয়াং পেশেন্ট, ইয়াং ফিমেল পেশেন্ট দেখে মনে হবে তার জান বের হয়ে যাচ্ছে, এরকম করতে থাকে। অর্থাৎ হিস্টেরিক হাইপার ভেন্টিলেশন, তার মনে হয় যে তার লাঙের ভেতরে বেশি বাতাস ঢুকতেছে না, এই জন্য বেশি বেশি বাতাস নেওয়ার জন্য সে খুব জোরে জোরে বেশি বেশি নিঃশ্বাস নিতে থাকে, যে কারণে তার বডি থেকে
এক্সেস এবং শ্যালো ব্রিদিং হয় সেগুলো, অর্থাৎ বডিতে কম অক্সিজেন ঢুকতেছে কিন্তু বারবার রেসপিরেটরি রেট বাড়ায় দেওয়ার কারণে বডি থেকে প্রতি রেসপিরেটরি রেট এক্সেসের কারণে এক্সট্রা করে কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ যত বেশি হাইপার ভেন্টিলেশন হবে তত বেশি এক্সপিরেশন হবে এবং তত বেশি এক্সপিরেশনের মধ্য দিয়ে বেশি বেশি কার্বন ডাই অক্সাইড বডি থেকে বাইরে বের হয়ে যাবে। আর কার্বন ডাই অক্সাইড বডি থেকে বের হয়ে যাওয়া মানে হলো বডি থেকে অ্যাসিড বের হয়ে যাওয়া, অর্থাৎ অ্যাসিড বের হয়ে যাওয়া মানে হলো অ্যালকালোসিস। ফ্রম দ্য বডি, তার মানে কার্বন ডাই অক্সাইড হলো অ্যাসিডই বলতে পারি আমরা, অ্যাসিড লস ফ্রম দ্য বডি। সুতরাং রেসপিরেটরি অ্যালকালোসিস, অ্যালকালোসিস। এরকম আরেকটা ডিজিজের নাম বলেন তো। কেউ যদি অনেক হাই অ্যালটিটিউডে থাকে, হাই অ্যালটিটিউড, হাই অ্যালটিটিউডে গেলে কি হবে? উপরে তো আমরা জানি যে যত উপরে যেতে থাকবেন অক্সিজেন লেভেল তত কম, তার মানে হাইপক্সিয়া ডেভেলপ করবে এবং হাইপক্সিয়ার কারণে পেশেন্ট চিন্তা করবে এনভায়রনমেন্ট থেকে বেশি বেশি অক্সিজেন আমার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে নেই, এর জন্য সে বেশি বেশি নিঃশ্বাস নেওয়া শুরু করবে, রেসপিরেটরি রেট বেড়ে যাবে এবং রেসপিরেটরি রেট বেড়ে যাওয়ার কারণে আলটিমেটলি চারদিকের অ্যাম্বিয়েন্ট এয়ারে তো বেশি অক্সিজেন নাই, তার মানে অক্সিজেন কম নিতে পারতেছে, কিন্তু সেই সুযোগে বেশি বেশি কার্বন ডাই অক্সাইড আপনার বডি থেকে বাইরে বের হয়ে যাবে। অর্থাৎ অক্সিজেন কম, হাইপক্সিয়া, রেসপিরেটরি রেট বেশি, অর্থাৎ হাইপার ভেন্টিলেশন, সরি, excess carbon dioxide loss from the body which will cause acid loss হলে বডি থেকে কি বলি আমরা? রেসপিরেটরি অ্যালকালোসিস। ঠিক আর একটা ডিজিজ পালমোনারি এম্বলিজম। যদি লোকাল কোনো এরিয়াতে পালমোনারি এম্বলিজম হয় তাহলে কি হলো? রাইট হার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো যে আপনার অক্সিজেনেটেড হতে লাঙে যাচ্ছিল সেগুলো তো আর অক্সিজেনেটেড হতে পারতেছে না, কারণ এম্বোলাস দিয়ে ব্লক হওয়া আছে। তার মানে আপনার কি ডেভেলপ করবে? ওই ব্লাড গুলো যদি অক্সিজেনেটেড না হতে পারে তাহলে আপনার হাইপক্সিয়া ডেভেলপ করবে এবং হাইপক্সিয়া ডেভেলপ করার কারণে, মানে হাইপোক্সিমিয়া ডেভেলপ করার কারণে আপনার কি হবে? রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হবে, যার কারণে হবে হলো হাইপার ভেন্টিলেশন। শ্বাস প্রশ্বাস বেড়ে গেল, যত শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তত এক্সপিরেশন বেড়ে যাবে, তত কার্বন ডাই অক্সাইড লস হবে বডি থেকে। কার্বন ডাই অক্সাইড লস মানে অ্যাসিড লস, মানে হলো রেসপিরেটরি অ্যালকালোসিস, অ্যালকালোসিস। আরেকটা ডিজিজের, আরেকটা পয়জনিং এর নাম বলি, খুবই কমন একটা পয়জনিং না ঠিক, তারপরে বলা যায় স্যালিসাইলেট পয়জনিং। কি পয়জনিং? স্যালিসাইলেট পয়জনিং। স্যালিসাইলেট পয়জনিং, স্যালিসাইলেট পয়জনিং একটা মজার ব্যাপার, কারণ বলছি যখন প্রথম স্যালিসাইলেট খাওয়া হয় দেখেন কি হচ্ছে, স্যালিসাইলেট বডিতে ঢুকে সে কি করে? রেসপিরেটরি সেন্টার স্টিমুলেট করে। রেসপিরেটরি সেন্টার স্টিমুলেট স্যালিসাইলেট থাকে হলো অ্যাসপিরিনে, অ্যাসপিরিনে স্যালিসাইলেট থাকে। স্যালিসাইলেট খাইলেন আপনি, রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হলো, হাইপার ভেন্টিলেশন হলো এবং হাইপার ভেন্টিলেশন হওয়ার কারণে আপনার ডেভেলপ করবে রেসপিরেটরি অ্যালকালোসিস, অ্যালকালোসিস। কিন্তু
এই স্যালিসাইলেট গুলো অ্যাকিউট কেসে ঘটতেছে রেসপিরেটরি অ্যালকালোসিস, কিন্তু পরবর্তীতে এই স্যালিসাইলেট গুলো বডিতে জমা হয়ে করবে হলো মেটাবলিক অ্যাসিডোসিস। কারণ আমরা জানি স্যালিসাইলেট থেকে আলটিমেটলি স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ স্যালিসাইলেট যত বডিতে জমতে থাকবে স্যালিসাইলিক অ্যাসিড তত বাড়তে থাকবে এবং তত বেশি মেটাবলিক অ্যালকালোসিস মানে মেটাবলিক অ্যাসিডোসিস হবে। কারণ কি, কার্বনিক অ্যাসিড বাদে অন্য যে কোনো অ্যাসিড বডিতে জমা হয় হলো মেটাবলিক অ্যাসিডোসিস। অর্থাৎ স্যালিসাইলেট পরবর্তীতে বডিতে জমা হওয়ার কারণে স্যালিসাইলিক অ্যাসিড লেভেল বডিতে বেড়ে যাবে, ইট উইল কজ মেটাবলিক অ্যাসিডোসিস। তো এইগুলোই হলো আমাদের মেইন কজ অফ রেসপিরেটরি অ্যালকালোসিস। ডিজিজ অফ হাইপারভেন্টিলেশন যেমন হিস্টেরিয়া, তারপর হাই অ্যালটিটিউড বললাম, পালমোনারি এম্বোলিজম বললাম, এবং আলটিমেটলি স্যালিসাইলেট পয়জনিং এর কথা বললাম, অ্যাসপিরিনে যেটা থাকে। তো এই কারণে রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে। তো এখানেও একই কথা, এখানে প্রাইমারি প্রবলেম কি? প্রবলেম হলো রেসপিরেটরি অ্যালকালোসিস। সুতরাং এটাকে কম্পেনসেট কে করবে? প্রথমে বলে নিয়েছিলাম যে রেসপিরেটরি অ্যাসিড বেস ডিসঅর্ডার কম্পেনসেশন করে হলো আমাদের কিডনি। কিডনি কিভাবে কম্পেনসেশন করতে পারে? বডিতে এমনিতেই অ্যাসিড নাই, অ্যাসিড বাইরে বের হয়ে গেছে, অ্যাসিড লস হওয়ার কারণে বডিতে এখন অ্যালকালোসিস হচ্ছে। সেক্ষেত্রে কিডনি কিভাবে আপনাকে হেল্প করতে পারে? অবশ্যই আমাদের সবচেয়ে ফেমাস অ্যালকালির নাম কি? বডি বাইকার্বনেট। তার মানে কিডনি যদি বাইকার্বনেট লস করা শুরু করে তাহলে কি হবে? বডি থেকে বাইকার্বনেট লস হতে থাকবে, বডি থেকে অ্যালকালি লস হচ্ছে, সুতরাং বডির অ্যালকালোসিসটা কিছুটা প্রশমিত হবে। সুতরাং এখানে কি হবে? বাইকার্বনেট লস বাই কিডনি। তার মানে আপনার প্রোফাইলটা কি দাঁড়ালো? অ্যাসিড বেস প্রোফাইল, pH লেভেল মোর দেন 7.4, কারণ এটা অ্যালকালোসিস। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড এখানে বেশি না কম? অবশ্যই আমরা দেখেছিলাম যে হাইপার ভেন্টিলেশনের কারণে বডি থেকে কার্বন ডাই অক্সাইড অনেক বের হয়ে গেছে। সুতরাং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড লেস দেন 40 মিলিমিটার মার্কারি। ওকে ফাইন। এখন বাইকার্বনেট লেভেল কি হবে? আমরা তো জেনেইছি যে এমনিতেই বডিতে অ্যাসিড লস হচ্ছে, সুতরাং বডিতে এমনিতেই অ্যালকালি অবস্থা। সেক্ষেত্রে কি আপনি বাইকার্বনেট লেভেল আরো কিডনি বাড়াতে চাবে? অবশ্যই না, কিডনি চাবে বাইকার্বনেট বডি থেকে বাইরে বের হয়ে যাক। সুতরাং বাইকার্বনেট লেভেল উইল বি লেস দেন 24 মিলিমোল পার লিটার। তার মানে পিএইচ ডিক্রিজ, সরি, তার মানে পিএইচ ইনক্রিজ, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড কমে গেছে, এই জন্যই তো অ্যালকালোসিস হচ্ছে, এবং বাইকার্বনেটও রেনাল লস হওয়ার কারণে কমে গেছে। দিস ইজ রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন রেসপিরেটরি অ্যালকালোসিস হলে আর কি সমস্যা হতে পারে? খুব মজার একটা সমস্যা, এটা আমি অনেকবার বলে থাকি, যে যদি কোনোদিন অ্যালকালোসিস ডেভেলপ করে, সেটা মেটাবলিক অ্যালকালোসিস হোক আর রেসপিরেটরি অ্যালকালোসিস হোক, সেক্ষেত্রে কি হয়? আমাদের ব্লাডে অ্যালবুমিন থাকে এবং সেটা নেগেটিভলি চার্জড। এটা ধরেন একটা অ্যালবুমিন এবং এটা হলো পুরাটা নেগেটিভলি চার্জড, সারফেসটাই হলো নেগেটিভলি চার্জ অ্যালবুমিনের সারফেস। এখন যেহেতু এটা নেগেটিভলি চার্জড অবস্থায় ব্লাডে থাকে, সুতরাং ওর সাথে
লেগে থাকতে পছন্দ করে। নেগেটিভ কাকে পছন্দ করে? এনিথিং পজিটিভ। এবং সবচেয়ে পছন্দ করে হলো হাইড্রোজেন আয়নকে, কারণ হাইড্রোজেন আয়নও পজিটিভ আয়ন, অর্থাৎ অ্যাসিড বা প্রোটন। আমরা জানি হাইড্রোজেন আয়নই হলো প্রোটন এবং হাইড্রোজেন আয়নই হলো অ্যাসিড। সুতরাং হিউজ পরিমাণের হাইড্রোজেন আয়ন নরমালি অ্যালবুমিনের সাথে বাইন্ডেড অবস্থায় থাকে নরমালি। কিন্তু এখন যেহেতু অ্যালকালোসিস হচ্ছে, সুতরাং ব্লাডে হাইড্রোজেন আয়নের পরিমাণ যাবে কমে। এই জন্যই তো, বা হাইড্রোজেন আয়নের পরিমাণ ব্লাডে কমে যাওয়াকেই তো, অর্থাৎ অ্যাসিডের পরিমাণ ব্লাডে কমে যাওয়াকেই তো অ্যালকালোসিস বলে। তো হাইড্রোজেন আয়নের পরিমাণ ব্লাডে কমে যাওয়ার কারণে তখন কি করবে, এই যে বাইন্ডেড অবস্থায় যে হাইড্রোজেন আয়নগুলো ছিল অ্যালবুমিনের সাথে লাগা, সেগুলো অ্যালবুমিনকে ছেড়ে ব্লাডে ফ্রি অবস্থায় রিলিজ হয়ে পড়বে। অর্থাৎ সেই জায়গাগুলো থেকে অ্যালবুমিন ছেড়ে হাইড্রোজেন আয়নগুলো ব্লাডে রিলিজ হবে। কারণ কি, এখন আমার ব্লাডে অ্যালকালোসিস হচ্ছে, ব্লাডে আমার অ্যাসিড বেস মেনটেন করতে হবে। হাইড্রোজেন আয়ন কমে গেছে, সুতরাং হাইড্রোজেন আয়নগুলো অ্যালবুমিনকে ছেড়ে ব্লাডে চলে আসবে। এখানে একটা সমস্যা হচ্ছে, এই যে অ্যালবুমিনকে ছেড়ে হাইড্রোজেন আয়নগুলো চলে আসলো, এখন অ্যালবুমিনের এই নেগেটিভ সাইডগুলো কিন্তু ফাঁকা হয়ে গেল। এখন এই নেগেটিভ সাইডগুলোতে এসে জটলা বাঁধায় আর একটা পজিটিভলি চার্জ আয়ন। যেহেতু সেটা পজিটিভ, ইট উইল অলসো লাইক নেগেটিভলি চার্জ অ্যালবুমিন। সুতরাং ওই ফাঁকা হয়ে যাওয়া জায়গাগুলোতে এসে বাইন্ডেড হতে থাকে ক্যালসিয়াম আয়ন, এবং যত বেশি ক্যালসিয়াম এসে অ্যালবুমিনের সাথে বাইন্ড করতে থাকে, ব্লাডে ফ্রি আয়োনাইজড ক্যালসিয়ামের পরিমাণ তত কমতে থাকে, যেটাকে আমরা বলি হাইপোক্যালসেমিয়া। আর আমরা জানি হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করলে কি হয়, টিটেনি। তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে অ্যালকালোসিসের কারণে আপনার টিটেনি পর্যন্ত ডেভেলপ করতে পারে। এখন এই টিটেনির কারণে কি কি হতে পারে আমরা জানি, দুটো সাইন আমরা পড়ে থাকি, একটা হলো ট্রোজাও সাইন আর একটা হলো ভোস্টক সাইন। ট্রোজাও সাইন হলো যদি আপনি ব্লাড প্রেশার কাপ বেঁধে, সিস্টোলিক ব্লাডের প্রেশার যত থাকে তার থেকে 20 যদি উপরে তুলে এটা কিছুক্ষণ ধরে রাখেন 4-5 মিনিট, তারপরে দেখবেন কি আপনার কার্পোপেডাল স্পাজম ডেভেলপ করতেছে। টিটেনি কি, কার্পোপেডাল স্পাজম ল্যারিঞ্জিয়াল স্ট্রাইডর, এটাই তো টিটেনি। তো এই যে কাপ বেঁধে রাখছেন 140 মিলিমিটার মার্কারিতে 5 মিনিট, এর কারণে দেখবেন কি তার কার্পোপেটাল স্পাজম ডেভেলপ করছে। দিস ইজ ট্রোজাও সাইন। আর একটা হলো ভোস্টক সাইন। যদি এয়ার লোবিউলের সামনে আপনি এরকম করে টোকা দেন, তাকে ট্যাপ করেন, সেক্ষেত্রে যে সাইডে টোকা দিচ্ছেন সেই সাইডে ফেসিয়াল মাসেলগুলো টুইস্ট করবে এবং কন্ট্রাকশন করবে। এটাকে বলা হয় ভোস্টক সাইন। এই দুটোই হলো হাইপোক্যালসিমিয়ার একটা রিমার্কেবল সাইন অ্যান্ড সিম্পটম। আর হোপসো আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং রেসপিরেটরি অ্যালকালোসিস সম্পর্কে মোর দেন ইনাফ জানতে পারছি। তো ইনশাল্লাহ আমরা সামনে কোনো একদিন মেটাবলিক অ্যালকালোসিস এবং মেটাবলিক অ্যাসিডোসিস সম্পর্কে আরো ডিটেলস জানবো। আর ট্রিটমেন্ট, এইগুলো ট্রিটমেন্ট, রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিসের ট্রিটমেন্ট হলো ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ, অর্থাৎ যে ডিজিজ নিয়ে আসছে সেই ডিজিজের ট্রিটমেন্ট দিলেই পেশেন্ট সুস্থ হয়ে যাবে। তো আজ এইটুকু পর্যন্তই। যদি অবশ্যই আপনাদের ভিডিও থেকে আপনারা উপকার হয়ে থাকেন, হোয়াইট কোট গ্যালারিকে বড় করুন, হোয়াইট কোট গ্যালারিতে আপনার ফ্রেন্ডস এবং জুনিয়রদের অ্যাড করুন। কথা হবে আবার অন্য কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে।